নিতুর মাহবুব ভাই, লেখিকা ত্রিধারণিকা, পর্ব 16। চৌধুরী সাহেবটাকে কেন? তোর বাপ চাচার দল তো চৌধুরী, তোর নামে তো তুই সেই চৌধুরী নিয়ে মহানন্দে লাফাচ্ছিস। নিশান্তিকা চৌধুরী নিতু। আমি এই খবর বলতে পারবো না, সম্ভব না। বড় চাচা কেঁদে ফেলবেন, হয়তো অসুস্থ হয়ে পড়বেন। এমন নিমখারাম মেয়ে জন্ম দিলে তো কাঁদতেই হবে। আমার মেয়ে দেখিস আমাকে ছাড়া হানিমুনেও যাবে না। আমার তো মনে হয় আমার মেয়ে হানিমুনে গিয়ে বলবে, বাবা তুমি আমাদের মাঝখানে শো, আরাম পাবে। আপাকে নিমখারাম বলছেন কেন? তার বিয়েতে তো আপনিই সব সাহায্য করেছেন। বিয়েতে সাহায্য কি সাধে করেছি? তোর বোন পেট বাঁধিয়ে অ্যাবর্শন করলো, তখন করলাম। আরে বাবা, শুবি যখন প্রোটেকশন নিয়ে শুবি না। সিডিতে আরাম না পেলে পিল নিবি, সিডি তো এমনিতেও সেফ না। আমি বাবা কখনোই সিডি ইউজ করব না। সিডিটা কি এটাও জানিস না? কন্ডমকে ইনশর্টে সিডি বলে। অ্যাবর্শনের সময় গাধা দুটোকে ধমক দিলাম, সারাদিন মানুষ শোয়, কিছু হয় না। তোরা শুলেই জটিল যৌগ গঠিত হয় কিভাবে? বলল সিডি বোধহয় ফেটে লিক করে গেছে। কত বজ্জাত্তর বোন, বুঝতে পারছিস? নিতু চুপ করেই রইল। তার সব থমকে গেছে, সব। এত কিছু ঘটতে পারে, তাও রুবা আপার সঙ্গে? এত সাহসী রুবা আপা? এই পৃথিবীতে সব মেধাবী ছেলেগুলোর মাথাগুলো কে খায় জানিস? এই চৌধুরী বাড়ির মেয়েগুলো। তোর রুবাপা তো একটা মেধাবী খেয়ে নিল, তুই কটা খাবি কে জানে। কিরে, কথা বলছিস না কেন? বলতে পারবি না? আমি কেন বলবো? আপনিই বলুন, আপনিই তো সবটা ভালো জানেন। আমি কিভাবে? তোর গলায় কন্ডা নেই, বরং তোর বলতে সুবিধা হবে বেশি। কি নেই? একেবারের বেশি, সেটা বললে আমার গলারও কন্ডা চলে যাবে। ভাইয়া যাচ্ছে, যাক না, আপাকে কেন নিয়ে যাচ্ছে? বড় চাচার কত স্বপ্ন আপাকে নিয়ে। শোন নিতু, ওরা যে বাইরে যাবে এই স্বপ্নটা ওরা দুজনে মিলে অনেক দিন ধরে দেখেছে। একই সঙ্গে ইউনিভার্সিটিতে থেকে অ্যাপ্লিকেশন করেছে। যে স্বপ্ন দুজন মিলে দেখা হয়, সেই স্বপ্ন পূরণেও দুজনকেই থাকতে হয়। তোর বড় চাচা একা একাই স্বপ্ন দেখেছে। রুবাকে সঙ্গে রাখলে এমন হতো না। মানে তিনি বাবা হয়তো। তোরা দুই বোন কি বাবা মানিস? সব সময় খালি প্রেম প্রেম ভাব। তোর এক বোন দেশেরটা নিয়ে বিদেশ যেতে চাইছে, তুই আবার এক বিদেশি ধরেছিস। তোরা দু বোনই স্বার্থপর, বুঝলি? বাড়ির লোকেদের জন্য কোনো কনসার্ন নেই, খালি দেশ ছেড়ে ভাগবার ধান্দা। নিতু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজকে আমার পরীক্ষায়, একটু বাদেই। আর আপনি এমন সব কথা বলতে পারলেন? আপনি আর কোনো দিন আমাকে ফোন করবেন না, ওকে প্লিজ। যেদিন সমস্ত পরীক্ষায় নিতু কাঁদতে কাঁদতে লিখল, ভালোবাসলে কি এমনটাই হয়? পরিবারকে ভালোবাসা কমিয়ে দিতে হয়? কিংবা যে মানুষটা ভালোবাসলো সে কি পারে গোটা পরিবারকে ছেড়ে শুধু নির্দিষ্ট মানুষটাকে ভালোবাসতে? মাহবুব ভাই যদি নিতুকে ভালোবাসতো, তবে কি একা করে শুধু নিতুকেই ভালোবাসতো? বড় চাচা, বাবা মা, বড় চাচি, তাদের জন্য যদি ভালোবাসা নাই থাকে, তাহলে কি সেটা বিশুদ্ধ ভালোবাসা হয়? মানুষটাকে পেয়ে গেলে যদি ভালোবাসা ফুরিয়ে যাওয়া হয়, তাহলে সেই ভালোবাসা কেন নিষিদ্ধ নয়? নিতু নিজেও কি মাহবুব ভাইকে শুধু ভালোবাসে? কখনো কি মাহবুব ভাইয়ের মা, বাবা, বোনকে নিয়ে এসে ভেবেছে? তাহলে ভালোবাসাটা কি প্রচণ্ড যন্ত্রণাদায়ক কোনো প্রক্রিয়ার নাম, যেখানে ভালোবাসতে গিয়ে কোনো মানুষকে একা করতে হয় বা নিজেকে একা হয়ে পড়তে হয়? সেদিন পরীক্ষা শেষে সন্ধ্যাবেলায় চায়ের কাপ হাতে বড় চাচার সামনে নিতু দাঁড়িয়ে শুধু কাঁদছিলই। বড় চাচা বিস্মিত হয়ে বললেন, এত কাঁদছো কেন? পরীক্ষা খারাপ হয়েছে? না, তাহলে অন্য কিছু? আমি আপনাদের সঙ্গে বিজনেসে কাজ করতে চাই। মানে? আপনারা যেমন কাজ করেন তেমন। আমি সাহায্য করব, কোম্পানিতে জয়েন করে কাজ শিখব। বড় চাচা হেসে ফেললেন। পড়াশোনাটা কে করবে? আমি করব। পড়াশোনার পাশাপাশি যা পারি কাজ করব, যে কোনো কাজ। প্লিজ চাচা, প্লিজ। বলতে বলতে নিতু বড় চাচার পায়ে ধরে ফেলল। বড় চাচা মাথায় হাত বুলিয়ে বললেন, কি হয়েছে মামনি? এনিথিং সিরিয়াস? রুবা আপা চলে যাচ্ছে চাচা, দেশের বাইরে, একেবারে চলে যাচ্ছে, আমাদের সবার থেকে দূরে। আমি যাব না চাচা, কোথাও যাব না, আমি আপনাদের সঙ্গে থাকবো, প্রমিস। মাহবুব ভাইয়ের সঙ্গে আবার নিতুর কথা বন্ধ হয়ে গেল। এদিকে পরীক্ষায় প্রতিটা দিনেই শিহাব সাহেব তাকে লিখলেন, তবে ছোট ছোট করে। ফিজিক্সের দিন তিনি লিখলেন, নিতু তুমি কি জানো, ফিজিক্স ব্যক্তিগতভাবে খুব অসহায় সাবজেক্ট। সে চায় তাকে যাতে কেউ না বোঝে, সবার সামনে সে এমন ভান করে যেন তাকে বোঝার সাধ্যই কারো নেই। অথচ তুমি জানো এবং আমি জানি ফিজিক্সের ভেতরটা কত সার ফাঁকা। কেউ যদি একবারের ভেতরে ঢুকে যায়, এফোর ওফোর করে তাকে সলভ করে নেয়। এই অসহায় সাবজেক্টটাকে আজ একটু ভালোবাসা দেখিও নিতু,
একটু। প্রশ্ন হাতে নিয়ে মুখে একটু অসহায় ভাব করবে, তাতেই ফিজিক্স খুশি হয়ে তার ভেতরটা তোমায় বলে দেবে। ব্যাস। মেইল পড়ে নিতুর কাছে মনে হলো মাহবুব ভাইও ফিজিক্সের মতো থাকে, তার ভেতরটা ফাঁকা। এবার তো নিতু এফোর ওফোর করতেই পারবে। ম্যাথ এক্সামের দিন শিহাব সাহেব লিখলেন, নিতু তুমি কি জানো তোমাকে শুধু সামান্য একটা পরীক্ষার খাতায় ম্যাথকে ফেস করতে হচ্ছে, যে ম্যাথগুলো অলরেডি তুমি 2-4বার করে নিয়েছো। পরীক্ষায় ম্যাথ তো কোনো ম্যাথই না নিতু, জীবনের ম্যাথ হলো ডেঞ্জারাস ম্যাথ। যাদের জীবনে ম্যাথ কঠিন হয় তাদের যে কি নাজেহাল অবস্থা হয় তা তো জানো না। আমার জীবনের অঙ্ক এত জটিল যে সেটা কষতে কষতে আমার ডায়রিয়া অবস্থা। কোন সূত্রে এগোনো যায় সেটাই তো বুঝতে পারছিলাম না। তবে এতদিন পরে এসে মনে হচ্ছে আমি বোধহয় আমার জীবনের অঙ্কটা করবার সূত্র পেয়ে গেছি। এইবার ঠিক উত্তর মিলিয়ে ফেলবো। নিতু তুমি খুব লাকি যে তোমার জীবনে কোনো ম্যাথ নেই। জীবন সহজ এবং ঝামেলাবিহীন। পরীক্ষার খাতায় ম্যাথ তো তুমি ফ্রুশ করে মিলিয়ে ফেলবে। ওটা কি কোনো ম্যাথ হলো? কয়েকজনের বানানো শখ করা জিনিস সূত্রে বেঁধে দেওয়া। এসব তো নস্যি তোমার। গুড লাক। নিতু মনে মনে বলল, কে বলল আমার জীবনে ম্যাথ নেই? আছে তো, আমার জীবনে একটা জটিল ম্যাথ আছে, ভীষণ শক্ত অঙ্ক। আর এটা মিলানোর সূত্র আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, কিছুতেই না। কোনো দিন পাবো বলেও মনে হয় না। শিহাব সাহেবের এত ভালো ভালো কথা, গুছিয়ে বলা কথা কিছুই যেন নিতুর পছন্দ হচ্ছিল না। মাঝে মধ্যে মনে হতো এত পরিপাটি করে কথা বলার কি আছে? মনে হচ্ছে কথাকে লাইনে দাঁড় করিয়ে প্যারেড করানো হচ্ছে। কথা কি সেনাবাহিনী যে সবসময় পিটি প্যারেড করে চলবে? কথা চলবে কথার মতো। সবসময় মনে হয় মাহবুব ভাইয়ের ধমকের জন্য সে তৃষ্ণার্ত, কাতক। কাট কাট করে কথা বলা মানুষটা বাদে পৃথিবীর কোনো রাজপুত্রকেই সে চায় না, একদমই না। একদিন সে শিহাব সাহেবকে লিখেই ফেলল, ভালোবাসার একটা অদ্ভুত ব্যাপার কি জানেন? এটা যখন কারো মনে চলে আসে আর যার জন্য চলে আসে তাকে বেস্ট ঠিক করে নেয়। পৃথিবীর সবচেয়ে বেস্টও তার কাছে বেস্ট হতে পারে না। হতে পারে এটাই ভালোবাসার নিজস্বতা। আমিও একজনকে ভালোবাসি আর সেই আমার কাছে বেস্ট, কিন্তু সে আমাকে ভালোবাসে না, খালি চোখ রাঙায় রাগ করে আমার সঙ্গে। কিন্তু এখন মনে হচ্ছে আমি হয়তো তার রাগের জন্যই অপেক্ষা করি। সে রাগ করলো আর আমি ভালোবাসলাম। সে ধমকালো, আমি অভিমানে বুক ভাঙালাম। সে ঝগড়া করলো, আমি কথা বন্ধ করে দিলাম। আর এটাই আমার ভালোবাসা। আমি তার রানী হব কি না জানি না, কিন্তু সে আমার রাজা, রাগী রাজা। আমি কল্পনায় দেখি তার মাথায় মুকুটে লেখা, তোর উপর রেগে আছি সব সময়। আর আমার মাথার মুকুটে লেখা, জাহাপনা গো ভালোবাসি সব সময়। নিতু সেই মেইলের পর শিহাব সাহেব নিতুকে আবার ফোন করলেন। এবার সরাসরি নিতুর ফোনে। হ্যালো নিতু। নিতু বিস্মিত গলায় বলল, নাম্বার কোথায় পেলেন? আগেই তো ছিল। ও, তাহলে যে আমায় লিখলেন? আমি ভেবেছিলাম হয়তো একদিন তুমি নিজে থেকে আমাকে ফোন করবে। অপেক্ষা করছিলাম নিতু। আমার অপেক্ষা করা বোধহয় ঠিক হয়নি, তাই না? নিতু জবাব দিল না। তুমি সত্যিই কাউকে পছন্দ করো নিতু? নিতু মৃদু স্বরে বলল, কীরকম পছন্দ, এমনি না সিরিয়াসলি? নিতু হুট করে রেগে গেল। এমনি আবার কেউ পছন্দ করে নাকি? আসলে তোমার এত ছোট বয়সে পছন্দের ব্যাপারটা অবিশ্বাস্য লাগছে। পছন্দ ব্যাপারটা কি আসলেই তুমি বুঝতে পারো? নিতু রাগী কণ্ঠে বলল, পছন্দ মানে হলো আমি তাকে বিয়ে করতে চাই। শুনুন, আমি না এখন শুধু তাকে পছন্দের করছি মাত্র। যেদিন বাকি ছন্দের অংশটা শুরু করব না, তখন এই পৃথিবীতে প্রতিদিন দিনের বেলাও একটা চাঁদ উঠবে। সে সময় পৃথিবীর জ্যোৎস্নার রং হবে সবুজ। ওরে বাবা, আমি তো ঠিক করেছি সুযোগ পেলেই তার পায়ের তলায় আমার নাম লিখে দেব। বলবো, নিন, আমার ওপর পা ফেলে ফেলে জীবনে এগিয়ে যান। কেন তাকে এত পছন্দ? সে দেখতে আমার মনের মতো, ব্যাস এইটুকুই। আমি জানি এইটুকুই। তাকে দেখতে আমার ভালো লাগে, শান্তি লাগে, আনন্দে চোখের পাতা ভারী হয়ে আসে। সে কি করে এটা আমার কাছে জরুরি না, তাই বলতে চাচ্ছি না। বলার মতো কিছু করে না নিশ্চয়? এবার তো আমি আপনাকে বলবই না সে কি করে। নিতু, তুমি বোধহয় আমার উপর খুব রেগে গেছো। নিতু জবাব দিল না। আসলে তোমার পছন্দের ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে আর অবিশ্বাস্য, তাই জানতে চাচ্ছি। আমার নিজের পছন্দের কথা ইনিয়ে বিনিয়ে কাউকে বলতে ইচ্ছে করে না, বিরক্ত লাগে। যাকে পছন্দ করো তাকে তো ইনিয়ে বিনিয়ে বলো, কি বলো না? তখন তো তোমার ভালো লাগে। আমি কাউকে কিছু বলি না, শুধু আপনি আমায় ডিস্টার্ব করছিলেন বলেই বললাম। পছন্দ ব্যাপারটা একদম নিজের। আমার হিসেবে এটা বাইরের কাউকে বলাটা অন্যায়। শিহাব সাহেব ফোন কেটে দিলেন। নিতু যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাক বাবা, সিন্ড্রেলা সিনড্রোম তার নেই, একেবারেই নেই। সে আক্রান্ত মাহবুব ভাই সিনড্রোমে।
সেদিন কথা বলার পর প্রায় বেশ কিছুদিন শিহাব সাহেব নিতুকে আর লিখলেন না, কিন্তু তার বেশ কিছুদিন পরে একদিন শিহাব সাহেব নিতুকে চমকে দেওয়া একটা মেইল পাঠালেন। নিতু, তুমি বলেছিলে না যার বাংলাদেশে একটা বাড়ি থাকে সে খুব সুখী মানুষ? আমি বাংলাদেশে একটা বাড়ি কিনে ফেলেছি নিতু। ঠিক বাড়ি নয়, ফ্ল্যাট। তুমি কি একদিন এসে আমার ফ্ল্যাটে দেখা করবে? মানে বাড়ি দেখে যাবে। নিতু ভদ্রতাসূচক জবাবে লিখল, বা আপনি বাংলাদেশে? একদিন অবশ্যই আসবো, দেখে যাব আপনার বাড়ি। ব্যাস, শুরু হয়ে গেল। শিহাব সাহেব আবার নিতুকে নিয়ম করে লিখতে শুরু করলেন, আকারে ইঙ্গিতে নানা রকম কথা। সেসব ইঙ্গিত শুনলে নিতুর মেজাজ চটে যায়। এদিকে মাহবুব ভাই তখন সদ্য কমিশন পেয়েছেন। কি ভাবসাব, বাড়িতে সবাইকে ফোন করেন, শুধু নিতুকে ফোন করেন না। এমনকি নিতু যে ইউনিভার্সিটিতে খুব ভালো করছে সেই খবরটা পর্যন্ত নিলেন না। নিতু নিজে থেকে ফোন করেনি, বারবার ফোন করতে গিয়েও শেষ অবধি মন ছায় দেয়নি। কেন সবসময় নিতুকেই দুপা এগোতে হয়? কেন নিতুকেই? মানুষটা কি একটাবার ফোন করতে পারে না? একটাবার একদিন এসে দেখে যাক না নিতুর ইউনিভার্সিটি, বলুক না ফিজিক্সের মতো রিচ সাবজেক্টে কিভাবে চান্স পেলি রে নিতু? আবার ক্লাসে ফার্স্ট হয়ে যাচ্ছিস, বাপরে। মাহবুব ভাই বিরহ, ইউনিভার্সিটির ব্যস্ততা, রুবা আপার শূন্যতা সব নিয়ে বেশ একপেশে কাটছিল নিতুর সময়টা। তবু একটু স্বস্তি আসবে এই আকাঙ্ক্ষা নিতুর ভেতরে কোথাও যেন জায়গা করেছিল। কিন্তু শিহাব সাহেবের জ্বালাতনে প্রতি মুহূর্তে সেই স্বস্তির আকাঙ্ক্ষাটাও যেন বিলীন হতে যাচ্ছিল। নিতু একদিন কঠিন ভাষাতেই লিখল, আপনি প্লিজ আমাকে লিখবেন না। আপনার কথাবার্তা আমার কাছে অ্যাবনর্মাল মনে হয় এবং ইদানিং আপনার কথাগুলো আমাকে খুব আহত ও অপমানিত করে। আমি সেসব নিতে পারি না। হয়তো আপনি বলেন ভালোভাবে, কিন্তু এটা আমার কাছে ভুল মনে হয়। তারপর হলো মহাঝামেলা। নিতুকে তিনি ফোন করতে লাগলেন, এই নাম্বার সেই নাম্বার থেকে, মাঝরাতে, ক্লাস আওয়ারে, খাওয়ার সময়। মহা বিরক্তিকর ব্যাপার। ফোন নাম্বার চেঞ্জ করেও মুক্তি পাওয়া গেল না। সব নাম্বারই শিহাব সাহেব কী করে যেন পেয়ে যান। এই সময়টাতে নিতুর জীবনে একটা মহাঝড়ের ব্যাপার ঘটল। শিহাব সাহেব তাকে মেইলে লিখলেন, আমি তোমাকে আর কখনোই ফোন করব না নিতু, যদি তুমি আমার একটা ইচ্ছে পূরণ করো। একদিন বিকালে আমার ফ্ল্যাটে আসো, আমি নিজে তোমার জন্য ডিনার রাঁধবো। আমি একসঙ্গে ডিনার করব। তুমি কি আসবে নিতু? একা আসবে কিন্তু। নিতু খুব চমকে গেল। ডিনার রাতের বেলায় ফ্ল্যাটে? মাই গড। তিনি আবার লিখলেন, আমি তোমার কাছে বেশি কিছু চাই না নিতু, শুধু চাই তুমি কিছু সময় এসে আমার কাছে থাকো, ফ্ল্যাটে থাকো, আমাকে 2 মিনিট ভালোবাসো, গভীর করে ভালোবাসো প্লিজ। এরকম ভদ্রলোক হয়ে এরকম কুৎসিত একটা প্রস্তাব তিনি নিতুকে লিখেন কি করে? মেইল অফ করেও শিহাব সাহেব থেকে নিতু রক্ষা পাওয়া হলো না। এবার নতুন জ্বালাতন শুরু হলো ফোন টেক্সটে। শিহাব সাহেব তাকে সমানে আজে বাজে মেসেজ করতে লাগলেন। একে তো মাহবুব ভাইয়ের কোনো খবর নেই, তার উপর শিহাব সাহেবের যত আজে বাজে টেক্সট। নিতু কেন যে সেধে পড়ে এই লোকটার সঙ্গে পরিচিত হতে গিয়েছিল কে জানে। জীবনে নিতু ভুল করা ছাড়া করলই বা কি? নিতুর পৃথিবী ওলটপালট হয়ে গেল। এরকম হুমকি কি তার আসলেই প্রাপ্য ছিল? এই শিহাব নামক লোকটা তার জীবনে এসেছিল মাহবুব ভাইয়ের জন্য। সব কিছুর জন্য দায়ী তিনি আর তার সিন্ড্রেলা সিনড্রোম নামক হাইপোথিলিস। নিতু ব্যাপারটা বড় চাচাকে জানালো। বড় চাচা সবটা শুনে প্রথমে নিতুকে বকলেন, তারপর নিজে ফোন করে শিহাব সাহেবকে ওয়ার্ন করলেন। বললেন, ফার্দার এমন করে ফোন করলে আমি কিন্তু পুলিশে অ্যাকশন নেব। বড় চাচার ফোনের পর শিহাব নামক লোকটা আরও ডেসপারেট হয়ে গেল। অপরিচিত একটা মেইল থেকে নিতুকে ভীষণ নোংরা কিছু ছবি পাঠালেন, যেটা নিতুর একদম কল্পনার বাইরে। সঙ্গে চিঠি, তুমি জানো তো আমি ফটোগ্রাফি অনেক ভালো পারি, সেই দক্ষতায় আমি তোমাকে কিছু সুন্দর ফটো পাঠাচ্ছি। আমি তোমাকে যেভাবে ভাবি ঠিক সেরকম। আমি নিশ্চিত সেই চমৎকার ছবিগুলো দেখবার পর তুমি আর আমার ফ্ল্যাটে আসতে মানা করবে না। শিহাব সাহেবের পাঠানো ছবি দেখে নিতু অল্পের জন্য মূর্ছা গেল না। কিছু নগ্ন নারী দেহে নিতুর ছবি জুড়ে দেওয়া অশ্লীল ভিডিওতেও তিনি নিতুকে বসিয়ে দিয়েছেন। একটা পড়াশোনা জানা মানুষের ভেতরে এত কদর্য আর ভয়ঙ্কর কী থাকতে পারে কে জানতো। নিতু সর্বশক্তি দিয়ে নিজেকে শান্ত রাখবার চেষ্টা করলো, তাতে লাভ কিছু হলো না। ভেতর ভেতর প্রতি মুহূর্তে সে ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। একদিন ইউনিভার্সিটিতে নিতুদের ক্লাসে শিহাব সাহেব নিজের সশরীরে এসে হাজির। তাকে দেখে নিতুর দম বন্ধ হয়ে যাচ্ছিল যেন। নিতুর কিছু বন্ধুদের তিনি বেশ ভালো করে চেনেন, জমিয়ে আড্ডাও দিলেন। এক পর্যায়ে সবার সামনেই তিনি নিতুকে ডেকে বললেন, নিতু তুমি কি একটু আমার সঙ্গে আসবে, কথা ছিল। প্রাণ হাতের মুঠোয় নিয়ে নিতু বলল, না আসবো না। কেন আসবে না নিতু? তুমি কি রাগ করেছো আমার সঙ্গে?
আমার এখন আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না। শিহাব সাহেব চড়া স্বরে বললেন, আমি তোমাকে একটা মজার বিষয় দেখাতে নিয়ে এসেছি। তোমার আরও কিছু সুন্দর ছবি, তুমি চাইলে তোমার ইউনিভার্সিটির বন্ধুদেরও আমি সেগুলো দেখাতে পারি। তবে ক্লাসে না দেখতে চাইলে আমি সেগুলো তাদের অনলাইনে দিয়ে দেব। তোমার সব বন্ধুদেরই কিন্তু আমি চিনি, ডিপার্টমেন্টের সব শিক্ষকদের ঠিকানাও জানি। নিতু ক্লাস থেকে বেরিয়ে এলো। আপনি এরকম কেন করছেন? আপনার কি মনে হয় না আপনি মানসিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়েছেন? আপনার চিকিৎসা দরকার। তাহলে তুমি আমায় সুস্থ করে তোলো নিতু। আমি তোমাকে চাই। তোমাকে পেলে আমি সুস্থ হয়ে যাব। তোমার একটুক্ষণ আমাকে দাও শুধু।